ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই শেষ হচ্ছে কাল। এর মধ্যে বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে বেগম খালেদা জিয়ার আসন বগুড়ার ৭ আসনে বিএনপি প্রার্থী মোর্শেদ মিল্টন ও দিনাজপুর ৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া ঠাকুরগাঁও ১ আসনে বৈধ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন। ঋণ খেলাপি ও কাগজপত্রে অসঙ্গতি থাকায় শেরপুর ১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল হক মনিসহ ৩ জনের প্রার্থিতা বাতিল করেছে ইসি। আগামীকাল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আপিল শুরু হবে ৫ই জানুয়ারি থেকে। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়ন যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী ১% ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই ১% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় ২০০-র মতো বেশি ছিল। সেখান থেকে ওনারা দৈবচয়নের মাধ্যমে ১০ জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, সত্যতা যাচাই করতে গিয়েছেন। সেখানে ৮ জনের ওনারা তথ্য পরাজিত শক্তি বাধা সৃষ্টি করতে পারে, সব অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, জানালেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ব্যাপক অংশগ্রহণে গণভোট ও নির্বাচন চায় সরকার। সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ভোটের সময় বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তেজনা থাকে, এসব নিয়ন্ত্রণে প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে অংশ নেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, হাদি হত্যার বিচারের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকারের সময় হাদি হত্যার বিচার করা হবে। আসন্ন নির্বাচন, যে নির্বাচনে দেশকে পরিবর্তনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনার ভোটাধিকার প্রয়োগের আপনি সুযোগ পাচ্ছেন। আমরা চাই জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট এবং একই সাথে প্রার্থী নির্বাচনের যে ভোটটা, দুটোই আমরা যেন সকলকে সঙ্গে নিয়ে করতে পারি। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ হয়েছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। এখন চলছে বিএনপির ৭ দিনের কর্মসূচি। জিয়া উদ্যানে তার কবরে শ্রদ্ধা জানাচ্ছে বিএনপি সহ সর্বস্তরের মানুষ। কামনা করছেন রুহের মাগফিরাত। শ্রদ্ধা জানাতে এসে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার দেখানো পথেই তারেক রহমানের নেতৃত্বে চলবে বিএনপি। ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকে জিয়া উদ্যানে ছুটে আসছেন অনেকে। প্রিয় ব্যক্তিত্ব, কারো প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া চিরদিনের জন্য ঘুমিয়ে আছেন এখানেই। বিএনপি চেয়ারপারসনের কবরে শ্রদ্ধা জানাতে শনিবারও অনেকে ছুটে আসছেন দেশের নানা প্রান্ত থেকে। বলছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় খালেদা জিয়া আপোষহীন নাম। প্রত্যেকটা মানুষ শোকাহত, এবং দেখেছেন আপনারা বিশ্বে তাকে যেভাবে সমাদৃত করেছে এবং তার জন্য দোয়া করেছেন। আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ অনেক সম্মানিত করেছেন। দেশবাসীর কাছে আমার অকল আহ্বান, সবাই যেন তার জন্য দোয়া করে, সে যেন ব্যস্তবাসী হয়। সকালে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা শিখিয়েছেন খালেদা জিয়া। নতুন প্রজন্ম তার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেবে, এমন প্রত্যাশা বিএনপির এই জ্যেষ্ঠ নেতার। যে প্রেরণা, তিনি যে নিজে যন্ত্রণা সহ্য করে, অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন, সেই দৃষ্টান্তই আমরা অনুসরণ করে আমরা এগিয়ে যাব। এবং তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে। বেগম জিয়ার প্রয়াণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক শেষে চলছে বিএনপির ৭ দিনের কর্মসূচি। আসিফ খান, ডিভিসি নিউজ। বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের খবর জানাবেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, কি বলছেন সাধারণ মানুষ, জানতে চাই। কৌরি, সাধারণ মানুষ যদি বলেন যে তারা কি আসলে বলছেন, সেটা কিন্তু বলা যায় যে তারা সবসময় বলে আসছেন যে আপোষহীন নেত্রী। একটি কথা তাদের মুখ থেকে আমরা জেনেছি, এমনকি তিনি গণতন্ত্রের কথা বলেছেন, কোনো কিছুর বিনিময়ে তিনি আপোষ করেনি। তিনি জীবনের সঙ্গে তিনি লড়ে গেছেন, সারা জীবনই তিনি লড়ে গেছেন, সেই বিষয়টা কিন্তু সাধারণ মানুষ বলছেন। আর আমরা যেটা দেখতে পাচ্ছি, ভোর থেকেই
লোক সমাগম বা দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় সেটা কিন্তু আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করছি। এর পাশাপাশি নেতাকর্মীরা আসছেন। আপনি জানেন যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বে আগামী দেশ সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলবে এবং কি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন। এর পাশাপাশি আমি একটু যদি এখানে যারা নেতাকর্মী আছেন তাদেরকে একটু বলতে চাই যে আপনারা কোত্থেকে এসেছেন একটু বলবেন। আমি চাঁপাইনবাবগঞ্জ। কেন এসেছেন? আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তিনি মারা গেছে, এই জন্য দেখতে এসেছি। কবর জিয়ারত বা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন? জি, এখন জানবো। আপনারা কেমন দেখতে চান খালেদা জিয়ার তার যে কর্মকাণ্ড, তার যে নৈতিকতা, সেগুলো নিয়ে কি আসলে দেশ গড়া সম্ভব? ইনশাল্লাহ সেগুলা নিয়ে আমাকে ম্যাডাম আদর্শ নেত্রী, এই দেশের বিশ্বের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে ইনশাল্লাহ ওনার নেতৃত্বে আমাদের ভাই জনাব তারেক রহমান ইনশাল্লাহ ওনার নেতৃত্বে ওনার নীতি আদর্শ নিয়ে চলবে, আদর্শ ধারণ করে। হ্যাঁ, তার আদর্শ ধারণ করে চলবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। করি যেমনটা শুনছিলেন আসলে যে সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতাকর্মীরা একই কথা বলছেন, তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হবে এবং কি সেটা এক হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়াও তার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রত্যেকের মুখে কিন্তু একই কথা, একই বক্তব্য উঠে আসছে। তো এই ছিল বলা যায় এখান থেকে সব শেষ। কবি আরিফ, ধন্যবাদ আপনাকে। বলা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আশা শুধুই বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় অংশ নিতে, তবে তার এই সংক্ষিপ্ত ঢাকা সফর বিশেষ বার্তাও দেয়, এমন মত দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। এতে টানাপোড়েনে পড়া বাংলাদেশ ভারতের সম্পর্ক কিছুটা হলেও প্রাণ পাবে বলে মনে করেন তারা। এস জয়শঙ্করের মাত্র কয়েক ঘন্টার সফর। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছেলে তারেক রহমানের হাতে নরেন্দ্র মোদীর শোকবার্তা তুলে দেয়া। একই স্থানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো পাকিস্তানের স্পিকারের সাথেও। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এখানে দ্বিপক্ষীয় কোনো আলোচনার সুযোগ ছিল না। আমরা ওয়ান টু ওয়ান ওরকম ভাবে কোনো কথাবার্তা বলিনি, সেরকম সুযোগের সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন। তবে রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দুদেশের মধ্যে যত মতপার্থক্যই থাকুক তা একপাশে রেখে কূটনীতিক উপায় বের করতে হবে সংকট সমাধানে। জয়শঙ্করের এই সফর সেই বার্তাই দেয়। পররাষ্ট্রনীতির যখন আপনি কথা বলছেন সেখানে কিন্তু আপনাকে অনেক প্র্যাগম্যাটিক্যালি চিন্তা করতে হবে, এবং ভারত আপনি সবচেয়ে বড় প্রতিবেশী, প্রতিবেশী আপনি সরিয়েও ফেলতে পারবেন না। এরকম পৃথিবীতে বহু উদাহরণ আছে যেখানে জিনিসগুলো একটা বয়লিং পয়েন্টে এসে যায়, কিন্তু আমরা সাধারণত ওগুলোকে সরিয়ে নিয়ে অন্যান্য ইস্যু বেসড আমরা এগিয়ে যাই। আপনি ভারত চায়নার কথাই বলেন না, তাদের অনেক ইস্যুজ আছে, কিন্তু সম্পর্ক তো সম্পর্ক জায়গায় চলে। ভারত বেগম খালেদা জিয়াকে মূল্যায়ন করে বলেই জয়শঙ্কর এসেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে ভারত, এমনটা মনে করেন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতবর্ষের এই ভিজিট অনেক কিছু প্রমাণ করে। তার মধ্যে একটা জিনিস প্রমাণ করে যে ভারতবর্ষ বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে নয় এবং সাধারণ মানুষের সুখ দুঃখে ভারতবর্ষ বরাবর যেমন পাশে দাঁড়িয়েছে, এখনও তারা দাঁড়াতে আগ্রহী। দ্বিতীয়ত এটাও প্রমাণ করে যে ভারতবর্ষ বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটির পক্ষে এবং তার জন্যেই আজকে বিএনপির এত বড় শোকের দিন তার পাশে দাঁড়িয়েছে। এবং আগামী দিনে যদি ভারতবর্ষের মনে হয় কোনো রাজনৈতিক বাংলাদেশের স্টেবিলিটির জন্য কোনো রকমভাবে তাদের কোনো সাহায্যের প্রয়োজন, তাহলে অবশ্যই ভারতবর্ষ আগ্রহী থাকবে। তবে এ সময় নেপালের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্পিকার সাক্ষাৎ করলেও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয়নি ভারত, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রপ্তানি কমছে, নতুন বিনিয়োগ শূন্যের কোটায়। ব্যাংক খাত হাবুডুবু খাচ্ছে খেলাপি ঋণের চোরাবালিতে। আর্থিক খাতের শৃঙ্খলার অভাব, আছে জ্বালানি সংকট, সুশাসনের অভাব, বাজার নজরদারির অভাবে লাগামহীন মূল্যস্ফীতি, অর্থঋণ আদালতে মামলার পাহাড়, চরম আস্থার সংকটে পুঁজিবাজার, বিমার অপর নাম হয়ে গেছে ভোগান্তি। অর্থনীতির এত সংকট নিয়েই শুরু হলো নতুন বছর। 2025-26 অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের হার মাত্র 11.75%।
সরকারি বিনিয়োগে যেমন মন্দা, তেমনি 6.23% প্রবৃদ্ধি নিয়ে রেকর্ড তলানিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহ। নতুন বিনিয়োগ শূন্যের কোটায়, মেটেনি জ্বালানি সংকট, ব্যাংকগুলো ধুঁকছে খেলাপি ঋণের বোঝায়। বিশ্লেষকরা মনে করেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতির পতন ঠেকাতে পারলেও ঘুরে দাঁড়ানোর মতো সংস্কারে ব্যর্থ, আর সেটাই হবে নতুন বছরে বড় চ্যালেঞ্জ। সরকার সংকোচন বাজেটটাও যখন বাস্তবায়ন করে না, তখন কিন্তু অর্থনীতির মুখ আবার থুবড়ে পড়ে। অর্থনীতিতে গতি আনা অর্থাৎ প্রবৃদ্ধিকে বাড়ানোটাই হবে আগামী অর্থ বছরের লক্ষ্য। তাহলে মূল্যস্ফীতির যে চ্যালেঞ্জ, সেইটাকে সংকুলন করা সম্ভব হবে। গেল সেপ্টেম্বর প্রান্তিক পর্যন্ত দেশের ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের 35.73% খেলাপি, যা টাকার অঙ্কে 6,44,515 কোটি। আর এর সঙ্গে মামলা ও অবলোপনের অর্থ যোগ হলে অঙ্কটা হবে আরও বড়। নিচের কোর্টে প্রায় আমাদের 31 থেকে 32 লাখ কেসেস পেন্ডিং। এই কেসগুলির ভিতর থেকে কমার্শিয়াল ইম্পর্টেন্স দেখে এই মামলাগুলি খুব স্পিডি করতে হবে এবং কিছু কিছু সিদ্ধান্তের এগেনস্টে হাইকোর্টে যেন না আসা যায়, সেই জায়গায় দ্বার বন্ধ করে দিতে হবে। অ্যাকাউন্টেবিলিটিটা যদি তারা মেকশিওর করতে না পারে, তাহলে ব্যাংকিং সেক্টর আজকে যা আছে তার চাইতে আরও খারাপ অবস্থায় যাবে। নীতি আর সুশাসনের অভাবে চিড়েচ্যাপ্টা ব্যবসায়ীরা এখন আশায় আছেন নতুন বছরে নির্বাচিত সরকারে। প্রথম হলো আমার ল অ্যান্ড অর্ডারটা সারা বাংলাদেশ ব্যাপী এবং একটা বিজনেস এনভায়রনমেন্টের আস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য কি কি করণীয়। তৃতীয় হলো এনার্জি ক্রাইসিসটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়। চতুর্থ হলো ব্যাংকিং সেক্টর, কারণ মানি মার্কেটে টাকাই নেই। সেন্ট্রাল ব্যাংক বলছে যে শুধু 8টা বা 9টা ব্যাংক ভালো, বাকি সব পচা। 8টা ব্যাংক দিয়ে তো আপনি অর্থনীতি চালাতে পারবেন না। 2024-এর 5ই আগস্টে সরকার পতনের পর প্রত্যাশা ছিল খাদে পড়া শ্রীলঙ্কার মতোই দারুণভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতিও। কিন্তু ঘুরে দাঁড়ানোর সে আশা নতুন সরকারের জন্যই রেখে যেতে চলেছে অন্তর্বর্তী সরকার। শ্রীলঙ্কার স্ট্রেংথ হচ্ছে ইনস্টিটিউশনগুলা শক্ত, যে কারণে। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। পূর্বাচলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। সকালে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় তিনি বলেন, এবারের মেলায় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনে জোর দেওয়া হচ্ছে। এই মেলার প্রধান লক্ষ্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ। এ সময় পেপার ও প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। এর আগে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এলডিসি গ্র্যাজুয়েশনের পর শুল্কমুক্ত প্রবেশাধিকার অক্ষত রাখতে রপ্তানিমুখী পণ্যের প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দুইভাবে দর কষাকষির চেষ্টা চলছে। এবারের মেলায় স্থানীয় উদ্যোক্তারা ছাড়াও 6টি দেশের 11টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মোট প্যাভিলিয়ন 327টি, যা গেল বছরের চেয়ে কম। তবে এবার প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দীর্ঘদিন ধরে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যা পণ্যের উৎপাদককে ভোক্তার সঙ্গে, উদ্যোক্তাকে বিনিয়োগকারীর সঙ্গে এবং বাংলাদেশকে বিশ্ব বাজারের সঙ্গে সংযুক্ত করে চলছে। এর মাধ্যমে দেশি বিদেশি পর্যটক, দর্শনার্থী, আমদানিকারকদের নিকট দেশের উৎপাদন রপ্তানি সক্ষমতার বিশেষ পরিচিতির পথ সুগম হয়েছে। পরিচিত নাম্বার থেকে ফোন করে চাওয়া হয় চাঁদা, দিতে অস্বীকৃতি জানালে গুলি ও আগুন দেওয়া হয় বাড়িঘরে। 2 দশক ধরে চট্টগ্রামে চাঁদাবাজি চলছে এই পদ্ধতিতে। চাঁদা না দেয়ায় এবার শিল্পগোষ্ঠী স্মার্ট গ্রুপের মালিকের বাড়িতে গুলি করেছে সন্ত্রাসীরা। পুলিশ বলছে, বিদেশ থেকে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা এই ঘটনার সাথে জড়িত। শুক্রবার ভোর 6:30টার পর চন্দনপুর এলাকায় 5 যুবক স্মার্ট গ্রুপের মালিকের বাড়িতে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনার পর ছড়িয়ে পড়েছে আতঙ্ক। 4-5 জন আইর স্যার আইর গুলি করিয়ে না মারতে দেরি না যাইতে চলে গেছে। ওমে উঠে দেখলাম যে কয়েকটা মানে শব্দ, কিসের শব্দ খুঁজতে দেখি 4-5টা ছেলে চলে যেতেছে, চেহারা দেখিনি। গেল বছরের 14 ডিসেম্বর হামজারবাগ এলাকায় নির্মাণাধীন ভবনে প্রবেশ করে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি চালায় 2 যুবক। সশস্ত্র মহড়া দিয়ে বন্ধ করে দেয়া হয় ভবনের নির্মাণ কাজ। নগরীর অধিকাংশ বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় নাম এসেছে ইন্টারপোলের রেড অ্যালার্টে থাকা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের বাহিনীর সদস্যদের।
সাজ্জাদের নামটা আমরা পেয়েছি। ওরা সংঘবদ্ধ হয়ে ওনার বাসার সম্মুখে 5 জন এবং পিছনে 7 জন যে ফাঁকা গুলি করে 9mm দিয়ে এবং 7.65 গ্রামস দিয়ে গুলি করে। আধিপত্য বজায় রাখতে প্রতিপক্ষকে হত্যার পাশাপাশি ভাড়াটে খুনি হিসেবেও ব্যবহৃত হচ্ছে তার বাহিনীর সদস্যরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের নেওয়া উদ্যোগে দ্রুত সাফল্য মিলবে। সংশ্লিষ্ট সব বিভাগ এক হয়ে কাজ করছে, কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে আফতাবনগরে বুয়েটের ডিজাইন করা 3 চাকার ব্যাটারি চালিত রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধনে এসব কথা বলেন তিনি। জানান, অটোরিকশার পাশাপাশি বাস চলাচলে শৃঙ্খলা আনতেও উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সমাজের সব শ্রেণী পেশার মানুষের মঙ্গলের কথা বিবেচনায় রেখে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী লড়াই বিভিন্ন আন্দোলনে বড় ভূমিকা পালন করেছেন। তাই যে কোনো পরিকল্পনায় নেওয়া হোক না কেন রাষ্ট্রের পক্ষ থেকে তা জনবান্ধব হতে হবে, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তাদের স্বার্থ রক্ষা করে হতে হবে। এখানে রাস্তার অভাব আছে, এটা ঠিক, কিন্তু যে রাস্তা আছে সেই রাস্তা ব্যবহার করেও কিন্তু আমরা আরো বেশি গতি আনতে পারি এবং আরো নিরাপদ যাত্রা করতে পারি। শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় বাস থামবে, যত্র বাস থামবে না। তো আমি মনে করি এইটা একটা শৃঙ্খলার উপাদান হবে এবং ক্রমান্বয়ে এটা আমরা অন্যান্য রুটেও আমরা সম্প্রসারণ করব। এবার জানাবো মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে শীতের গল্প। পৌষের মাঝামাঝি সময় শীত জেঁকে বসেছে সারা দেশে। 7 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জে 9 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। চুয়াডাঙ্গায় কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসে। একই চিত্র কুড়িগ্রামে। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। দুপুরের পরে সূর্যের দেখা মিললেও উত্তরের হিম শীতল বাতাসে রোদের উত্তাপ মিলছে না। পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সারা দেশের সাথে রাজধানীতেও বইছে হিমেল হাওয়া। মধ্যরাত থেকে ঘন কুয়াশা ঢেকে রেখেছে পুরো শহর। দুপুর গড়িয়েও সূর্যের দেখা পায়নি নগরবাসী। সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে 12.5 ডিগ্রি সেলসিয়াসে। তারপরও কাজের খাতিরে ছুটে চলতে হচ্ছে ব্যস্ত নগরের কর্মচঞ্চল মানুষকে। আবহাওয়া অফিস বলছে, শীতের এই তীব্রতা থাকবে পুরো জানুয়ারি মাস জুড়ে। কথায় আছে, পৌষের শীত মোষের গায়ে, মাঘের শীতে বাঘ পালায়। পৌষের মাঝামাঝি এই সময়েই দেশজুড়ে শীতের তীব্রতা যেন এই প্রবাদের কথাই মনে করিয়ে দিচ্ছে। রাজধানীতে গত কয়েকদিন ধরেই সূর্যের তেমন একটা দেখা মিলছে না। সকাল থেকেই ঘন কুয়াশায় মোড়া চারপাশ, সেই সাথে বৃষ্টির মতো শিশির ভেজা পথঘাটে জুবুথুবু জনজীবন। শীতের সকালে মাথা থেকে পা পর্যন্ত মুড়িয়েও বের হয়েছেন অনেকেই। নতুন বছরের শুরুতেই হাড় কাঁপানো এই শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন ছিন্নমূল মানুষেরা। কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। সব কষ্টকে উপেক্ষা করে পেটের দায়ে কাজে ছুটতে হচ্ছে দিনমজুর এবং কর্মজীবীদের, কারণ শারীরিক কষ্টের চেয়েও পেটের দায় বেশি। জানুয়ারি মাস জুড়েই এমন তীব্র শীত অনুভূত হবে এমন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ, মাঝারিতে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে এবং শৈত্যপ্রবাহের যে শ্রেণী বিভাগটা আমরা মৃদু শৈত্যপ্রবাহ বলছি 10 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলে, এবং মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ 6 থেকে 8 ডিগ্রি, এবং তীব্র শৈত্যপ্রবাহ যখন আমরা বলছি সেটা হচ্ছে 4 থেকে 6 ডিগ্রি। আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। 2টি সামরিক ঘাঁটিতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকেই। ইয়েমেনি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি জানায়, হাদ্রামাউত প্রদেশের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল খাসা ক্যাম্পে 7টি বিমান হামলা চালানো হয়। একই সঙ্গে সেইয়ুন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়। প্রদেশটির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে এসটিসি সমর্থিত বাহিনী ও ইয়েমেনি সরকারি সেনাদের মধ্যে চলমান লড়াইয়ের মধ্যেই নতুন করে এই হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দফায় দফায় বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় শনিবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। কারাকাসের বিভিন্ন এলাকা ও লা গুয়াইরা প্রদেশের উত্তরাঞ্চল এবং মিরান্ডা প্রদেশের হিগুয়েরোট শহরেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার ভেনেজুয়েলায় স্থল অভিযান শুরু করার হুমকির মধ্যেই এই বিস্ফোরণ হলো। গত বছরের অক্টোবরে সিআইএকে ভেনেজুয়েলার ভেতরে অভিযান চালানোর অনুমতি দেন ট্রাম্প।